আমাদের সবার ইনকাম কিন্তু সমান নয়। যাদের ইনকাম তুলনামূলকভাবে কিছুটা হলেও কম, তাদের এই একটা চিন্তা চলে আসে যে সংসারের খরচটা কিভাবে সামলাবো। একেই কম টাকা, তারপরে সংসারে তো সত্যি কথা বলতে কি খরচ কম নয়, প্রচুর খরচ। আমরা হিসাব করলে বুঝতে পারি যে কতটা অ্যামাউন্টের টাকা আমাদের খরচা হয়ে যায়। তো সত্যি কিভাবে চালনা করব। আমার এই ইউটিউব পরিবারের একজন সদস্য আমাকে কমেন্টে এই বিষয়টা জানিয়েছিলেন যে কিভাবে একটা বাজেট প্ল্যান আমরা রাখতে পারি যাতে সব কিছু খরচা ঠিকঠাকভাবে আমরা চালনা করতে পারি। আমার মনে হলো যদি আমি এই সংক্রান্ত একটা বিষয় নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও করি, কিছু যদি তোমাদের সুবিধা হয়। আর আজকে আমি তোমাদের যে বাজেট প্ল্যানটার কথা বলবো সেটা কিন্তু পুরোপুরি একান্ত আমার বাজেট প্ল্যান। আমি কিন্তু এই প্ল্যানটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাই মনে হলো তোমাদের সাথে একটু যদি শেয়ার করি, যদি কোনো উপকারে আসে। বেশি কথা বাড়াচ্ছি না, তাই ডাইরেক্ট আমি আমার পয়েন্টগুলোতে আলোচনা করতে চলে যাচ্ছি। ফার্স্ট পয়েন্টের কথা বলি, সেটা হলো ফুড এবং গ্রসারি। আচ্ছা, ফার্স্টে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি আজকে কিন্তু 20,000 টাকা অ্যামাউন্ট নিয়ে পুরো বিষয়টা আলোচনা করব। এবারে কারোর ইনকাম যদি এর থেকে কম হয়, ধরো 10,000 টাকা কি 15,000 টাকা যাই হোক না কেন, তারা সেই অনুযায়ী একটা পার্সেন্টেজ বা রেশিওটাকে সাজিয়ে নিও, তোমাদের তাহলে সুবিধার মধ্যেও চলে আসবে। তো ফুড এবং গ্রসারির জন্য আমাদের কিন্তু মাত্র 30% অ্যামাউন্টের টাকা বরাদ্দ করতে হবে। তো 20,000 টাকার 30% অ্যামাউন্ট মানে কত টাকা হচ্ছে না, 6,000 টাকা হচ্ছে। আমরা 6,000 টাকার বেশি কিন্তু কোনো টাকা খরচা করব না। ফুড গ্রসারির মধ্যে কি কি পড়ছে, এখানে আমাদের প্রতিদিনের যে শাক সবজি লাগছে, বিভিন্ন আমরা মাছ ডিম মাংস যে খেয়ে থাকছি সেইগুলো লাগছে। গ্রসারি আইটেমের মধ্যে পড়ে যাচ্ছে মশলাপাতি, তেল, নুন, চাল, সব কিছু। এই সব বিষয়টা এমনকি তোমার ধরো ফল ফলাদিও কিন্তু এর মধ্যে পড়ছে। সবটাই আমরা মাত্র 6,000 টাকার মধ্যে রাখার চেষ্টা করব, এর থেকে কিন্তু আমাদের বাড়ালে চলবে না। তো এইটাকে মাথায় রেখে দাও। এর পরবর্তীতে সেকেন্ড যে পয়েন্টটা বা সেকেন্ড বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার কোনটা নিডেড, প্রয়োজন, যেটা ছাড়া তুমি চলতে পারবেই না বা আমরা চলতে পারবো না। তার জন্য আমাদেরকে 20% টাকা বরাদ্দ করে নিতে হবে। 20% মানে কত টাকা, 4,000 টাকা। সব রেশিওগুলো 20,000 টাকার অনারেই আমি তোমাদেরকে বলছি। 4,000 টাকা আমরা নিডেড পারপাসে লাগাবো। নিডেড পারপাস কি রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে আমাদের, বা আমাদের গ্যাস কিনতে হলো তার খরচা রয়েছে, মোবাইলের রিচার্জের ব্যাপারটা রয়েছে, কোনো মানুষ যদি রেন্টে থাকে সেই একটা খরচা রয়েছে। আমাদেরকে সেই অ্যামাউন্টটা কিন্তু এই 4,000 টাকার মধ্যে পুরোপুরি সামলে নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে দেখবে সুন্দরভাবে তুমি কিন্তু কম টাকা ইনকামেও তোমার সংসারটাকে সুন্দরভাবে চালনা করতে পারছো। 3 নম্বর বিষয়টা নিয়ে এবারে আলোচনা করছি। নিডেড গেল, এবার হচ্ছে তোমার কি প্রয়োজন মানে ওয়ান্টস, তুমি কি চাও, সেই জিনিসটার জন্য তোমাকে কিন্তু ওই আবারও সে একই অ্যামাউন্টের টাকা মানে 20% টাকা বরাদ্দ করতে হবে। কত টাকা, 4,000 টাকা। প্রয়োজনের জায়গায় তুমি কি কি চাও, সেটা কি কি হলো, ধরো বাড়িতে তুমি দেখছো কোনো একটা জিনিস অকেজো হয়ে পড়ে আছে, তো সেটা তো তোমার চাওয়া। তুমি দিনের পর দিন প্রবলেমের মধ্যে রয়েছো যে তুমি জিনিসটাকে সারাতে পারছো না বা যাই হোক না কেন বা কিনতে পারছো না, সেইটা তোমার চাওয়ার মধ্যে পড়ছে, তুমি সেখান থেকে সেই খরচাটা করতে পারো। আর সেখানে আর একটা কথাও বলি, সেটা হলো এন্টারটেনমেন্ট পারপাস। কোনো না কোনো ক্ষেত্রে মনে হলো মাসের একটা দিন একটু বাইরে বেরোই, বাইরে একটু ঘুরে আসি, একটু সিনেমা দেখে এলাম বা টুকটাক কিছু কারণের জন্য বাইরে বেরোলাম, সেই দিনের খরচাটার জন্য তুমি এখান থেকেই কিন্তু বরাদ্দ করতে পারো। মানে এটা একটা দারুণ বাজেট প্ল্যান। আচ্ছা, আর একটা বিষয় বলছি, ধরো দেখা গেল বাড়িতে তোমার অতিথি এসে হাজির, তো তাদেরকে তো আদর আপ্যায়ন করতে হবে। কোন টাকা থেকে তুমি এই আদর আপ্যায়নটা করবে, তুমি কি তোমার মেন যেটা ফ্রুট বা গ্রসারি যাচ্ছে সেখান থেকে করবে না, তখন তোমাকে এই ওয়ান্টস থেকেই কিন্তু খরচাটা করতে হবে। তো এই বাজেট প্ল্যানটার জন্য অবশ্যই 4,000 টাকা তুমি কিন্তু বরাদ্দ করতে পারো। এবারে 4 নম্বর বিষয়টা বলি, সেটা হলো সেভিংস। সেভিংসের জন্য আমাদেরকে মাত্র 10% টাকা রাখতে হবে, এর বেশি কিন্তু আমরা রাখবো না, মানে মাত্র 2,000 টাকা।
এর বেশি রাখবো না। এই সেভিংসটা কি বিষয়? এইটা কিন্তু ব্যাংকে লিকুইড মানি হিসাবে থাকবে, শুধুমাত্র লিকুইড মানি। কেন? এইখানে থাকছে এমার্জেন্সি পারপাস এবং হেলথ। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো বাড়ির কোনো সদস্য, তুমি তখন কি করবে? ইনকামটা কম তোমার। তাই জন্যই বলছি আগে থাকতেই আমাদেরকে এই 10% টাকা প্রত্যেক মাসে ব্যাংকে রেখে দেওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা কেন করতে বলছি? করতেই হবে। তাহলে তোমার জীবনে হঠাৎ করে এরকম কোনো পরিস্থিতি চলে এলে, এমার্জেন্সি কোনো বিষয় চলে এলে, যাতে টুক করে তুমি এখান থেকে টাকাটা নিয়ে খরচাটা করতে পারো, কোনো অসুবিধার মধ্যে যাতে তোমাদেরকে পড়তে না হয়। এবারে আলোচনায় আসছি 5 নম্বর বিষয়টা। আমাদেরকে ইনভেস্টমেন্টের প্ল্যানের জন্য কথা ভাবতে হবে। এইটা কত পার্সেন্ট রাখবো? সেই একই আবার 20%, মানে 4000 টাকা। 4000 টাকাটাকে তুমি এখানে কি করবে? দুটি ভাগে ভাগ করে নেবে। প্রথম ভাগটি হচ্ছে গিয়ে লো রিস্ক এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে গিয়ে হাই রিস্ক। লো রিস্কের মধ্যে তুমি কি কি করতে পারো? এর জন্য পোস্ট অফিসকে আমরা ভীষণভাবে ভরসা করতে পারি। তুমি পোস্ট অফিসের বিভিন্ন স্কিম কিন্তু অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো। মূলত পোস্ট অফিসে তোমরা আরডি করতে পারো, এফডি করতে পারো, অনেক রকম স্কিম কিন্তু রয়েছে। মোটামুটি এখন কিন্তু 6.9% করে সুদ পাওয়া যাচ্ছে। তো সেই অ্যাপ্লাইটা বা সেই প্ল্যানটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবারে চলে আসছে হচ্ছে গিয়ে হাই রিস্ক। তোমরা এসআইপিতে টাকাকে রাখতে পারো। এখানে কিন্তু মোটামুটি 17, 18, 19% এরকম কিন্তু সুদ দিয়ে থাকেই। তো আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম। এইভাবে যদি তুমি বাজেট প্ল্যানটা চালনা করতে পারো না, তাহলে দেখবে কম টাকা ইনকাম হলেও সব কিন্তু আমরা গুছিয়ে করতে পারছি। আমরা সেভিংস করতে পারছি, আমরা ইনভেস্ট করতে পারছি, আমরা যে কোনো রকম পরিস্থিতির সাথে মোকাবিলা করতে পারছি, আবার খাওয়া দাওয়া এন্টারটেনমেন্ট সবই করতে পারছি। সুন্দরভাবে একটা তালিকার মতো করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর বারবার বলছি, এই প্ল্যানটা কিন্তু আমার একান্তই ব্যক্তিগত এবং আমিও কিন্তু এটা করি। আমি নিজে করি বলেই মনে হলো তোমাদের সাথে শেয়ার করলে তোমরা যদি এখান থেকে কিছু না কিছু উপকার পাও, তোমাদের লাইফে কাজে লাগাতে পারো, সেই জন্যই কিন্তু বলা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এই প্ল্যানটা অ্যাপ্লাই করার পর তোমাদের কতটা উপকার হলো।